সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র পর্যটনের ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করব। আর সেই পর্যালোচনা অংশে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবো সৌরভে, তবে তার আগে আমরা একটু উল্লেখযোগ্য হেডলাইনগুলো দেখে নিই আজকের। দৈনিক প্রথম আলো, ভোটের আমেজে মাঠে নামল বিএনপি, শোভাযাত্রা ও সমাবেশ বিপ্লব সংহতি দিবসে। বিএনপির প্রার্থীরা 5 আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, পুলিশ সহ আহত 23। মাদকের 59% মামলায় আসামির সাজা হয় না, অনুসন্ধান প্রতিবেদন প্রথম আলোর। দৈনিক আমার দেশ, বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা, টালমাটাল স্বর্ণবাজার নৈপথ্যে কি, মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদগুলোতে, জামাত আমির। দৈনিক যুগান্তর, বিএনপির র্যালিতে মির্জা ফখরুল, গণভোটের চাপ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সারা দেশে বড় শোডাউন করে নির্বাচনী বার্তা, সনদ ইস্যুতে অনড় বিএনপি। বিশ্বব্যাংকের ঋণের বিপুল অর্থ পাচার, গরিবের ল্যাট্রিন ও পানি সরবরাহে পুকুর চুরি। বাংলাদেশ প্রতিদিন, দেশ জুড়ে নির্বাচনী আমেজ, ছুটির দিনে এলাকায় এলাকায় প্রার্থীদের ব্যস্ততা, গণসংযোগ। 1,500 কোটি টাকার সুফল প্রকল্পের দুর্নীতি, গণভোটের দাবি, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বিএনপি সমাবেশে মির্জা ফখরুল। সমকাল, জামায়াতের প্রস্তাবে না, সরকার উদ্যোগ নিলে বসবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী নির্বাচনের ফল হবে ডাকসু জাকসুর মতো, জামাত আমির। সরকার এমন অবস্থা করছে যাতে নির্বাচন ব্যাহত হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপিতে। কালের কণ্ঠ, একই দিনে নির্বাচন ও গণভোট, উচ্চকক্ষে পিআরের ভাবনা, সংকট সমাধানে পথ খুঁজছে সরকার। নির্বাচন ব্যাহত হয় এমন অবস্থা সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার, মির্জা ফখরুলের অভিযোগ। চট্টগ্রাম কাঁপাচ্ছে 6 সন্ত্রাসী। বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন 2 সামরিক স্থাপনা। দৈনিক ইত্তেফাক, প্রাণ হারাচ্ছে চলনবিল, দেশব্যাপী ভয়ঙ্কর রূপে ডেঙ্গু। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ার আশঙ্কা। দেশ রূপান্তর, উচ্চকক্ষের সদস্য হতে তদবির বিএনপিতে। সংহতি দিবসের র্যালিতে ফখরুল, সরকারি নির্বাচন পরিবেশ বানচালের ষড়যন্ত্র করছে। বণিক বার্তা, 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যয়ের তীব্র গতিতে অন্তর্বর্তী সরকার। এগ্রিগেশন আগ্রহ কম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 5 বছরের আবেদন মাত্র 11টি। মানবজমিন, হিন্দুস্তান টাইমসকে হাসিনা অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি, গণ অভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে ফখরুল। ডেইলি স্টার, সিভিল সার্ভিস ফ্রাস্ট্রেশন অ্যাজ রিটায়ার্স রিহাইন্ড ফর কি পোস্ট, গভর্নমেন্ট ট্রাইং টু ডিলে polls over July charter issue, says Fokhrul presses for referendum on election day. Policy on higher studies backfires. New Ager শিরোনাম এটি। Implementing July charter, BNP to join talks only if Yunus invites. এই ছিল মোটা দাগে সংবাদ। আমরা একটু নাগরিক যে সংকট সেটি নিয়ে শুরু করতে চাই। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে, সেই জায়গাটায় আসলে আওয়ামী লীগ পতনের পর 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেও সেটি খুব বেশি শুধু ঢাকার চিত্র নয়, দেশ জুড়ে একটি ভয়ানক চিত্র দেখা যাচ্ছে ডেঙ্গুর। প্রতি বছরই তো এই সমস্যাটি আমরা দেখি এবং এর যে আক্রমণ, তাতে অনেকেই মারা যান, অনেকে অসুস্থ হন, কারো চিকিৎসা হয়, কারো হয় না। এটা কি এমন সমস্যা, এটা পারমাণবিক বোমা না যে আমরা প্রতিরোধ করতে পারবো না। মানে ডেঙ্গু বা করোনার মতো ভয়ঙ্কর কোনো রোগ নয়, কিন্তু এটা আমরা পারছি না কেন? প্রথমত হচ্ছে যে এটি প্রজনন স্থল যেটি, সেটা ধ্বংস করা। এটি করতে পারলে তাহলে আর হাসপাতালে রোগীর ভিড় বাড়ত না। সেটার জন্য নাগরিক দায়িত্ব আছে, সংস্থাগুলোর দায়িত্ব আছে। আপনি সিটি কর্পোরেশনগুলোর কথা বলছেন, তো একই ঘটনা তো
আমরা বিগত সরকারে আমলে কয়েক বছর ধরে দেখে আসছি। এবছরের চেয়ে পরের বছর আরও বেশি আক্রমণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। 5 আগস্টের পর নতুন সরকার আসলো, নতুন সরকারকে এ ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা। এখন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর কতজন মারা যায় এবং কতজন অসুস্থ হয়ে ফিরে আসলো বা কতজন ভর্তি হলো, এটাই আমাদের এখন খবর। অর্থাৎ আমরা বাঁচাতে পারছি কতজনকে, কতজনকে পারছি না। কিন্তু প্রথমত এটার মূল উৎস, সমস্যার উৎস খোঁজা দরকার এবং সেটি বন্ধ করা দরকার। সেই ব্যাপারে তো খুব একটা তৎপরতা আছে বলে মনে হয় না। এক ধরনের এটা গা সা হয়ে গেছে, যে মারা যায় সেই পরিবারটি বোঝে। কারণ আর আমাদের অসচেতনতাও আছে, অনেকে বুঝতে পারে না যে ডেঙ্গু জ্বর হলো না অন্য কারণে, এবং শেষ সময় হাসপাতালে গেলে চিকিৎসকরা বলছেন যে তাদের কিছু করার থাকে না। তো একটা হচ্ছে যে এখন ঘরে ঘরে এটা কি মানে স্বাস্থ্য বিভাগের খোঁজ নেওয়া সম্ভব কিনা, কিন্তু তার চেয়ে তো এটা সম্ভব যে ঘরে ঘরে যে এই প্রতিরোধ ব্যবস্থাটা জোরদার করা, এবং নাগরিকদের যেটি বড় দুর্বলতা গত 1 বছরে, তার আগেও স্থানীয় সরকার সংস্থা কাজ করে নাই, সিটি কর্পোরেশন তো ভেঙে দেওয়া হয়েছে, এখন মেয়র নেই, সেখানে প্রশাসক, এবং কোথাও কোথাও প্রশাসকের জায়গায় হচ্ছে প্রশাসক বাড়তি দায়িত্ব পালন করেন, হয়তো ঢাকায় এককভাবে করেন। তো তাদের পক্ষেও তো সম্ভব না। আর ঢাকা শহরে এতগুলো ওয়ার্ড, এত মানুষ, এত বিস্তীর্ণ এলাকা, সেখানে কোথায় জলাশয়ে মশার জন্ম হচ্ছে, কোথায় ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে, এগুলো পরিষ্কার করার নাগরিক দায়িত্ব আছে, এবং যারা দায়িত্ব পালন করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর শুধু সদুপদেশ দিয়ে কাজ হবে না, আর সরকারের নিজের যে দায়িত্ব সেটা যাতে পালন করে। মশা মারা এটা একটা রুটিন ওয়ার্ক হয়েছে, যে এই মশা যে ওষুধ ছিটানো হচ্ছে তাতে মশা মরছে কিনা, অনেকেই অভিযোগ করেন যে মরছে না, তাহলে সেটা ছিটিয়ে লাভ কি? এখন এটাও একটা বাণিজ্যের পর্যায়ে চলে গেছে, যে কত টাকা বাজেট হয়, কত টাকা খরচ হয়, কত টাকা এ থেকে লোপাট হয়। এক ধরনের আমাদের সার্বিক প্রশাসনিক যে অব্যবস্থা, অদক্ষতা, তারই একটি চিত্র হচ্ছে এই মশক নিধন বা ডেঙ্গু প্রতিরোধ অভিযান। আমরা একটু আমার দেশ পত্রিকার বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা, এর পাশাপাশি একটা ছোট্ট সংবাদ যে বাংলাদেশি সীমান্তে ভারতের নতুন 2 স্থাপনা যে চিকেন নেকের কথা বলা হচ্ছে সেটিকে ঘিরে। না, প্রথমত হচ্ছে প্রথম যে রিপোর্টটি যে চীন বিরোধী তৎপরতা, এখন এর যদি সত্যি এটি তো কোনো প্রতিটি দেশেরই, আমরা যদি সব দেশের সাথে সুসম্পর্ক চাই, কোনো কারোর সাথে বৈরিতা না চাই, তাহলে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশ আরেক দেশের বিরুদ্ধে তৎপরতা চালাবে, ষড়যন্ত্র করবে, এটা তো কোনোভাবেই চলতে পারে না। প্রথমত হচ্ছে যে কারা চালাচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, আর সংশ্লিষ্ট দেশকে বলা, আর এর ভিত্তিটা কোথায়। বরং আমরা তো দেখি যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব নিতে আসছেন, তিনি তো প্রকাশ্যে বলেছেন, সিনেটে শুনানিতে বলেছেন যে বাংলাদেশ যে চীন বলয়ে আছে সেই বলয় থেকে বের করে আনা দরকার বাংলাদেশের স্বার্থে। এখন এটা তো প্রকাশ্য ঘোষণা, আর অপ্রকাশ্যে যদি এরকম অন্য দেশ করে থাকে, ভারতের নামে আছে এখানে, সেটা ব্যবস্থা। দ্বিতীয় যে প্রশ্ন, যে বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা যে সামরিক স্থাপনা করেছে, এখন যে যার ভূখণ্ডে করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে কোনো সামরিক স্থাপনা হলে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানানো, তার উদ্বেগ জানানো। আর দুদেশের মধ্যে সম্পর্ক যতই শীতল হোক, কূটনৈতিক সম্পর্ক তো আছে, যোগাযোগ আছে, সেটা কূটনৈতিক পর্যায়ে এটি জানানো, এবং বাংলাদেশের তাদের বক্তব্যটা কি, বাংলাদেশের
মানুষের যদি কোনো ক্ষতি না হয়, বাংলাদেশ ভূখণ্ডের আমাদের সার্বভৌমত্বের প্রতি ক্ষতি না হয়, সেই নিশ্চয়তা তো আমরা চাইব। আর এরকম দুই প্রতিবেশী দেশের সীমান্তে কোনো দেশেরই সামরিক স্থাপনা কাম্য নয়, কারণ তার একটা উত্তেজনা, তার একটা আর সামরিক এত স্থাপনা কী দরকার। প্রথমত হচ্ছে ভারত তো বাংলাদেশের কাছ থেকে কোনো হুমকির মধ্যে পড়েনি, পড়ার কথাও নয়। সীমান্তে আমাদের এদিকে হত্যার ঘটনা বেশি ঘটছে, বিএসএফ দ্বারা হত্যার ঘটনা। সামরিক স্থাপনা দিয়ে তো আর হত্যা বন্ধ করার জন্য না, বরং এটা হচ্ছে এক হচ্ছে ভয় দেখানো হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে যে তারা তাদের হুমকি মনে করলে সেটাও জানানো যে কেন করেছে। এখন এটা কূটনৈতিক চ্যানেলেই আলোচনা করা উচিত। একটু শেখ হাসিনা, হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা যেটি সাক্ষাৎকার দিয়েছেন, অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল তিনি বলেছেন। এর আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমেও একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, সেখানেও তিনি নির্বাচনে অংশ না নেওয়া বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন। না, এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তখন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে ভুল ছিল এটা স্বীকার করলেন। এতদিন কিন্তু স্বীকার করা হয়নি। যারা সন্ত্রাসীরা করেছে, এরা কোনো চক্র করেছে, কোনো অন্তর্ঘাত তৎপরতা ছিল। সুতরাং বললাম যে কিছুটা তো বোধোদয় হয়েছে সম্ভবত। এখন এর দায় কার? তৎকালীন প্রধানমন্ত্রীর, না তৎকালীন আইজিপির, না তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর, না অন্য কারো, সেটা নির্ধারণের বিষয়, এবং সেটা তো আদালতে মামলা আছে। তবে 15 মাস পর হলেও সাবেক প্রধানমন্ত্রী যে এই মানুষকে চায়, এখন যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। এক হচ্ছে যারা হত্যা করেছে, যারা এর জন্য দায়ী, তাদের বিচার করা। তো আমরা তো আশা করব যে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্ব এই বিচারের ব্যাপারে সহযোগিতা করবে। আর এই বিচারে কোনো ভুল ভ্রান্তি হলে, বিচারে কোনো উদ্দেশ্য থাকলে সেটাও বলা। একটা বাংলাদেশ যাতে সুস্থ, সুন্দর এবং গণতান্ত্রিকভাবে চলতে পারে, তার সাক্ষাৎকারে আরও নির্বাচনের বিষয়েও কথা আছে। এখন এটা একটা খুবই কৌতূহল উদ্দীপক ঘটনা যে সাবেক প্রধানমন্ত্রী আজ যে কথাগুলো বলেছেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই কথাগুলো যদি তিনি নিজে আমলে নিতেন, তাহলে কিন্তু এই রাজনৈতিক সংকট তৈরি হয় না। যে তিনি বলেছেন যে একটি বড় দল বা কোনো বড় দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে ভোটাররা উৎসাহী হয় না ভোট কেন্দ্রে যেতে। তো এটি তো আমরা 14-তে দেখেছি, এটি 24-এ দেখেছি, 18-তে বিরোধী দল অংশ নিলেও কীভাবে ভোট হয়েছে সেটাও দেশের মানুষ দেখেছে। তো অর্থাৎ তাকেই কিন্তু তার এই উত্তর ফিরিয়ে দেওয়ার কথা, এবং তিনি যদি উপলব্ধি করেন সত্যি সত্যি যে তাহলে ভুল স্বীকার করা উচিত যে এইভাবে যে 3টি নির্বাচন করা হয়েছে সেটা ঠিক হয়নি। এবং তবে এর অর্থ এটা নয় যে ওই 3টি নির্বাচন অন্যায়ভাবে করা হয়েছে বলে আরেকটি নির্বাচন অন্যায়ভাবে করতে হবে। বাংলাদেশকে এক জায়গায় তো থামতে হবে। তিনি এই চক্র ভাঙার কথা বলেছেন যে কেউ বাইরে থাকবে বা এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে কাউকে রাখা হবে। তো এই চক্রটা ভাঙার এক্ষেত্রে তো কিন্তু গণ অভ্যুত্থানে যখন পালিয়ে যায় বা হয়, তখন আসলে সেটি বাইরে রাখা হয় কিনা, তার আসলে ফেরার এটা কোন জায়গাটায় সুযোগ থাকে? যেহেতু সে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে কোনোভাবে ক্ষমতাচ্যুত হন নাই। না, নিয়মতান্ত্রিক ভাবে তো আমাদের কোনোটাই হয় না। এরশাদ সাহেবকে নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ ত্যাগ করেনি, তিনি দেশে জেলখানায় গিয়েছেন। নিয়মতান্ত্রিক ভাবে এসেছে, সে সময় তো তারা জেলখানায় গেছেন সবটাই। এখন এই যে তারা যে দুই নেত্রী, দুই দলের প্রধান নেত্রী যে জেলখানায় গেলেন, এবং এরপর এর মাধ্যমে তো তাদের বোধোদয় হলো না যে দেশটা এখন ভালোভাবে এখন গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত। দুই দলকেই কেউ তো কাউকে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগও বিএনপিকে ফেলে দিতে পারবে না, বিএনপিও আওয়ামী লীগকে ফেলে দিতে পারবে না। এই বোধোদয় হলে, আর গণতন্ত্রে তো কেউ ফেলে দেওয়ার ব্যাপার না, গণতন্ত্র শক্তি প্রয়োগের না, গণতন্ত্র হচ্ছে জনগণের ইচ্ছা পূরণের ব্যাপার, জনগণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপার, যে জনগণ কাকে চায়।
এখন আমাদের সবকিছুই এই সমস্যার মূলে হচ্ছে যে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা, এবং নানা বাহানায়, সেটা নির্বাচনে কারচুপি করে হোক, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা বারিত করে হোক, বা যে কোনো উপায়, এই যে কৌশল আর অপকৌশল কিন্তু এক না, কৌশল রাজনীতিতে থাকবেই। তো এখানে আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মানে উপলব্ধি করা উচিত। এই অভ্যুত্থান আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল তিনি বলছেন, কিন্তু সরকার তো প্রকাশ্যে যখন কারফিউ জারি করে তখন তো বলেছে শুট অ্যান্ড সাইট, তারপরে আসলে আর আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপানোর সুযোগ আছে কিনা? এখন যেসব ফোন আলাপ সরকারের প্রকাশ হচ্ছে, ফৌজদারি যে মানে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যবিধি, সেখানেও কিন্তু অনেক অনেক অসঙ্গতি আছে। আপনি আক্রান্ত হলে, আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি যে বন্দুকযুদ্ধের কথা আমরা গল্প শুনেছি, সেখানে কি যে আসামি ধরে নিয়ে গেছে, আসামের সহযোগীরা গুলি করেছে, আত্মরক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেছে, এবং সেখানে অভিযুক্ত ব্যক্তি মারা গেছে। তা এসব তো গল্প, মানে অর্থাৎ আত্মরক্ষার্থে গুলি ছুটতে পারে। এখন শুট অ্যান্ড সাইট বলা, এটা হচ্ছে যে গর্তমে, মানে এটা হচ্ছে যে চরম নৃশংসতার ইঙ্গিত। অবশ্যই যারা এই নির্দেশ দিয়েছে তাদেরকে জবাবদিহির আওতায় আসতে হবে, শাস্তি পেতে হবে, কিন্তু ভবিষ্যৎ রাজনীতিটা কীভাবে চলবে? আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা সাধারণ ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত হয়েছে তাদের বিচার হলো, কিন্তু বাংলাদেশের সব মানুষকে তো আইন আদালত দিয়েই গণতন্ত্র চালানো যাবে না। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক যে অধিকার প্রতিটি নাগরিকের, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমরা এই গণতান্ত্রিক অধিকারে গত দীর্ঘদিন ধরে আলোচনা চলছে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের, অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশনের সঙ্গে। সেটি নিয়ে দিকে এসে এক ধরনের দ্বিমত বা এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো। গণভোট এবং মূলত গণভোটটি নিয়ে আসলে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছে রাজনৈতিক বা মতবিরোধ রয়েছে। সেটি নিরসনের সুযোগ আছে কিনা? গণভোট একই দিনে হবে না? নিরসন তো হতে হবে, নিরসন তো হতে হবে। এখন নিরসনটা কিভাবে হবে, কার পক্ষে? মূল সমস্যাটা হচ্ছে যে আস্থার অভাব, বিশ্বাসের অভাব এবং ভোটের হিসাব নিকাশ। যারা মনে করছেন যে আগামী নির্বাচন তারাই জয়ী হবে, তাদের এক ধরনের হিসাব, এক ধরনের অবস্থান। আর যারা মনে করছেন যে প্রতিপক্ষ জয়ী হবে, তখন তার সুরক্ষাটা আগে যাচ্ছে। এবং নির্বাচনের পরে, নির্বাচনের সময় বা নির্বাচনের পরে যে সংসদ গঠিত হবে, সরকার গঠিত হবে, সেখানে সরকার আবারও এই পুরানো ধারায় রাজনীতি করবে কিনা, এটি এখন সেই জুলাই সনদটা কিন্তু সেটাই মূলত, যে স্বৈরতান্ত্রিক ধারা যাতে ফিরে না আসে। বিগত সরকারের আমলে যারা এই অন্যায় শাসন চাপিয়েছে, দুঃশাসন চাপিয়েছে, তারা তার ফিরে আসছে না। এই নির্বাচনে তাদের এখন পর্যন্ত যে সরকারের অবস্থান, তাতে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু আগামীতে যারা নির্বাচনে হবে, এবং দেখুন যে আওয়ামী লীগ তো নাই, কিন্তু বিএনপি এবং জামাত এক দল আর এক দলের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, মানে তারা কিন্তু এটা বলে দিচ্ছে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা গণতান্ত্রিক না, এরা অগণতান্ত্রিক, এরা মানে কি বলে, আওয়ামী লীগের ধারায় চলতে চায়। অর্থাৎ কেউ কাউকে বিশ্বাস করছে না। তাহলে এই সংসদ, যদি একটি নির্বাচন হয়, নির্বাচনের পর সংসদ গঠিত হবে, সেখানেও তো অবিশ্বাস থাকলে গণতন্ত্র কাজ করবে কি করে? গণতন্ত্র যেখানে কাজ করে না, সেখানেই কিন্তু এই স্বৈরতন্ত্র স্থাপিত হয়, স্বৈরতন্ত্র আবির্ভাব ঘটে। তো আর রাজনৈতিক দলগুলো কেন পারবে না একটা বিষয়ে? এই যে 8 মাস ধরে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে একটা জুলাই সনদ করেছে, এবং তাতে এনসিপি সহ কয়েকটি দল সইও দেয়নি। এবং কি মৌলিক সমস্যার কি সমাধান হয়েছে? তবে একটা বিষয়, যে ধরেন এই গণ আন্দোলনকে সরকারের পতন হলো, এক ধরনের ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলোচনা করে, যদি একটি নতুন যে 30-32টা দল একসঙ্গে আলোচনা করছে কোনো হৈহুল্লোড় ছাড়াই, তারপর আপনি যে আস্থার কথাটাই বলছেন, যে গণভোট একটা বিষয়ে তারা একমত হয়েছেন,
যে দেশে পরিবর্তন দরকার, সেগুলোতে একমত হচ্ছে। কিছু নোট অফ ডিসেন্ট থাকলে তারা একমত পোষণ করেছেন। সেটি আসলে গণভোট কবে হবে, আগে হবে, পরে হবে, এই হিসাব নিকাশে গিয়ে দ্বিমতের আসলে জায়গা কোথায়? এই কারণে কি আস্থার সংকট তৈরি হয়েছে? মানে না, শুধু আস্থার সংকট না, আস্থার সংকট হয়েছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এবং কারা যাবে না, এটাই হলো আস্থার সংকটের মূল কারণ। এমন যদি হতো যে যে ধরেন দল বির সম্ভাবনা বেশি, তখন দল এ আজকে যে কথা বলছে দল বি তখন একই কথা বলতো। মানে আমাদের এখানে হচ্ছে সবকিছু হিসাব নিকাশ হচ্ছে ক্ষমতায় যেতে পারবো কি পারবো না এর উপর। হ্যাঁ, যদি এরকম হয় যে যদি যে দল মনে করে যে তারা ক্ষমতায় যাবেই, যেমন জামাতের আমির বলছেন যে জাতীয় কি বলে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় নির্বাচন হবে, তাহলে তো আমার মনে হচ্ছে তাদের দাবি করা উচিত যে ডিসেম্বরের নির্বাচন হোক, অসুবিধা কি? মানে এক ধরনের কথার মারপ্যাচ এবং পরস্পর তারা একসঙ্গে বসে সামাজিক অনুষ্ঠানে, ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না কেন? এবং আবারও জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির মহাসচিবকে টেলিফোন করেছেন এবং আলোচনার জন্য, কিন্তু বিএনপি বলেছেন যে না, আলোচনায় মানে জামাতের ডাকে তারা সাড়া দেবেন না, তারা সরকারের ডাকে সাড়া দেবেন। হ্যাঁ, সরকারও এখানে কিন্তু এক ধরনের কৌশল নিয়েছে। এতদিন সরকারের উপরে সবাই চাপ সৃষ্টি করেছিল, এই দায়িত্বটা রাজনৈতিক দলের উপর দিয়ে তারা সরকার পাল্টা চাপ সৃষ্টি করলো। এখন এটা হবে না, যদিও সরকার বলছে 7 দিন পর তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে। সরকার তো সবটাই আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে তা নয়, আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে। আর 30টি দলের সাথে আলোচনা করেছে। এখানে শেষ সমস্যা তো এসেছে 3টি দলের, বিএনপি, জামায়াত এবং এনসিপি। এই 3টে দলের সাথে তারা আনুষ্ঠানিক আলোচনা করে একটা সমাধানে আসুক। এবং এনসিপি তো গণভোটের তারিখের ব্যাপারে তারা অনড় নয়, যে নির্বাচন দিনও হতে পারে, অন্য দিনও হতে পারে। বিএনপি বলেছে নির্বাচনের দিনই হতে হবে। এখন জামাতকে তাহলে এটি রাজি করাতে হবে, কারণ একটা জায়গায় তো আসতে হবে। এবং যদি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে আরেকটি গণভোটের আলাদা করার সুযোগ আছে কিনা, সামর্থ্য আছে কিনা, নির্বাচন কমিশন সেটা করতে সক্ষম কিনা, অনেকগুলো বিষয় দেখার বিষয়। এবং এই যে নোট অফ গণ অভ্যুত্থান দিয়ে যে মানুষ যেখানে রায় পেয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেটা গণভোটে অনুমোদন করার প্রয়োজন হয় না। এটা প্রয়োজন এই কারণেই আগামীতে যাতে আগামী দিনে যাতে কোনো দল এই অঙ্গীকার থেকে সরে যেতে না পারে, এটাই। এবং কিন্তু এই কাগজে অঙ্গীকারের বা কতটাই, গণভোট হলো, পরের নির্বাচনে যদি দেখা যাচ্ছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল, বা অন্য দল পেল, এবং সেই দল যদি না মানে, তখন কি করা? না মানার জায়গা থেকেই তো একটি ধারা আছে যে 270 দিনে অটোমেটিক এটি যুক্ত হয়ে যাবে সংবিধানে। সেটাও যে হবে, যদি পরবর্তী সংসদ বলে যে এটা আমরা মানি না, বা যে কোনো কিছু, এটা যদি আদালতে যায়, যদিও যে বলা হয়েছে আদালতে যাওয়া যাবে না, কিন্তু আদালতে যাওয়া যাবে না, এটা একমত হয়েছে। পৃথিবীর কোনো আইনে এটা থাকতে পারে না যে আদালতে যাওয়া যাবে না। আদালত বলে দেবে যে আইনটি, মানে এটি সঠিক বা বেঠিক, আপনি আদালতের উপর। ষোড়শ সংশোধনীতে পাশ হয়ে গেছিল আওয়ামী লীগ সরকারের আমলে, আদালত তৈরি করেছে যে এটি অবৈধ। শেষ পর্যন্ত আদালতের কাছেই যেতে হবে। এখন আমাদের এখানে আরো দুর্ভাগ্য হচ্ছে যে আদালত তো অনেক সময় সরকারের দিক তাকে রায় দেয়, কারণ আওয়ামী লীগের সময়ই তো আদালত বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নেই বা অবৈধ, এবং সেটা বাতিল হলো। এখন তো আবার আদালত বলছে যে বাতিল করেছিল সেটাই অবৈধ। মানে নীতির উপরে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, এবং সেখানে জনগণের সঙ্গে এটা তো আমি বলবো যে রাজনীতিকদের ধাপ্পাবাজি। মানে প্রতিটি নির্বাচন আসলে মানে আন্দোলন, নির্বাচন, কোনো ক্ষেত্রেই আমরা একমত হতে পারি না। তাহলে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে? আর দেখুন, এখন যখন এই কারিগরি কি বলে গণতন্ত্রের এইসব বিষয়ে যখন আমরা দিনের পর দিন, মাসের পর মাস বিতর্ক করছি, তখন দেশের অর্থনৈতিক অবস্থা কী, দেশে বেকারত্ব কী অবস্থায়, দারিদ্র্য বাড়ছে, নিত্যপণ্যের দাম বাড়ছে। গণতন্ত্র তো সাধারণ মানুষের জন্য, তা গরিষ্ঠ সংখ্যক মানুষ কি অবস্থায় আছে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলেরই নাই।
গণভোট আগে হবে না পরে হবে এটি নিয়ে সর্বশক্তি নিয়ে তাদের ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। আমরা একদম শেষ দিকে আছি, 2 মিনিট আলোচনা করি নির্বাচনী পরিবেশ। চট্টগ্রাম কাঁপাচ্ছে 6 সন্ত্রাসী। আমরা দেখলাম বিএনপির প্রার্থী ঘোষণার পরে প্রার্থীদের মধ্যে যারা মনোনয়ন পাননি তাদের সাথে সংঘর্ষ, নানান ধরনের এক ধরনের তৈরি হয়েছে। আসলে সেই ক্ষেত্রে এটি নির্বাচনী পরিবেশ যথেষ্ট সুষ্ঠু থাকবে কিনা বা নিরাপদ থাকবে কিনা, এটাও রাজনৈতিক দলগুলো, প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। এই যে চট্টগ্রামে 6 সন্ত্রাসী যে কাঁপাচ্ছে এবং একজন মারা গেল, প্রার্থী গুলিবিদ্ধ হলেন, আরেকজন তো মারা গেলেন। তাহলে এটি কি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই? সেখানে সেনাবাহিনীও তো টহল দিচ্ছে, সেনাবাহিনীও তো আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। তাহলে কি করছে? মানে পুরো সরকার এক ধরনের কি বলে কোনো রকম দিন গুজরানের চেষ্টা করছে, নির্বাচন পার করে সময় পার করে দেওয়া। মানে এক শক্ত হাতে সরকারকে এই পদক্ষেপগুলো নিতে হবে। এবং সরকারের আরেকটা যুজু হচ্ছে যে আওয়ামী লীগ কোথায় কোন সন্ত্রাস করছে। আওয়ামী লীগ তো একটা মানে কি বলে বিতাড়িত দল। মানে এটা নিয়ে আওয়ামী যুজু নিয়ে অন্য সন্ত্রাসীদের যদি প্রশ্রয় দেওয়া হয়, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তো নির্বাচন করতে পারবে না। আর যদি সত্যি নেওয়া হয়, যদি সরকার দৃঢ় মনোভাব দেখায়, তাহলে হবে। এই যে সরকার পরিবর্তনের পর যে সন্ত্রাসীরা বেরিয়ে গেল জেলখানা থেকে, অস্ত্র লুট হলো, সেগুলো উদ্ধার করতে পারলো না, তাহলে 15 মাসে এই সরকার কি করলো? এই পলাতকদের ধরতে পারলো না। এমনকি আওয়ামী লীগ আমলে যে 8,000 অস্ত্রের লাইসেন্স সেগুলো তারা বাতিল করেনি এখন পর্যন্ত। না, সে তো অস্ত্রের লাইসেন্স করা বাতিল, কিন্তু যেগুলো লুট হয়ে গেছে সেগুলো তো লাইসেন্সের বিষয় না। সেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারলো না, তাহলে এই অস্ত্র তো ব্যবহার করবে সন্ত্রাসীরা। তারপর আমাদের সীমান্ত যেভাবে মিয়ানমার এবং ভারত সংলগ্ন, এমনকি সমুদ্রপথেও তো এই খুদে অস্ত্র আসে। এগুলো সরকারকে কঠোর হতে হবে। এবং সশস্ত্র বাহিনী তো বলছে তারা তাদের ভূমিকা রাখতে প্রস্তুত। এটা এবং জনমনে তো এই ধারণাও আছে যে বেসরকারি প্রশাসন এবং সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা টানাপোড়েন আছে, এই টানাপোড়েন দূর করা উচিত। আলোচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।